নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে 11 এক্সপেরিয়েন্স দ্য লাস্ট লিপ থেকে 11.3.4 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে পড়ে নিচ্ছি যে আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। টেক্সটে আবার পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে মোট 5টি প্রশ্ন আছে আর টেক্সটে আবার পড়তে বলছে। সুপ্রিয় শিক্ষার্থী, 11.3.3-তে আমি পুরো টেক্সটটি বাংলা অনুবাদ সহকারে বুঝিয়ে দিয়েছি। শুধুমাত্র আমি 5টি প্রশ্নের উত্তর আজকে প্রদান করতে চাচ্ছি। আর তোমরা যদি ভালো করে বুঝতে চাও তাহলে আগে 11.3.3 অ্যাক্টিভিটিটা সম্পূর্ণরূপে দেখে আসো, তাহলে কিন্তু 5টি প্রশ্নের উত্তর বোঝার জন্য তোমাদের সুবিধা হবে। আমি সরাসরি চলে যাচ্ছি উত্তর সেকশনে। প্রথম প্রশ্নটি হলো, হোয়াই ডিড শু ক্রাই? শু কেন কেঁদেছিল? উত্তর হলো, শু ক্রাইড বিকজ শি ওয়াজ ওভারওয়েলমড উইথ ইমোশন আফটার দ্য ডক্টরস ভিজিট। শু কেঁদেছিল কারণ সে আবেগে আপ্লুত ছিল ডাক্তার ভিজিটের পরে। She likely felt helpless and worried about John's deteriorating health, and her fixation on the falling leaves, which symbolized John's will to live. সে সম্ভবত অসহায় বোধ করেছিল এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিল জনসের ভগ্ন স্বাস্থ্য নিয়ে, এবং অ্যান্ড হার ফিক্সেশন, এবং তার যে স্তূপ জমাকৃত অন দ্য ফলিং লিভস, অর্থাৎ একটা গাছ থেকে যে পাতাগুলো ঝরে পড়ছে, ঝরে পড়ে পড়ে যে স্তূপ বা জমা হয়েছে, এটা আসলে জনসির বেঁচে থাকার ইচ্ছাকে প্রতিকায়িত করেছিল। সিম্বলাইজড মানে প্রতিকায়িত করা। দ্য ওয়েট অফ দ্য সিচুয়েশন অ্যান্ড হার কনসার্ন ফর হার ফ্রেন্ড ডিপলি অ্যাফেক্টেড হার। এই যে পরিস্থিতির যে ওয়েট, যে ভাবাবেগ এবং তার যে উদ্বেগ, তার বন্ধুকে নিয়ে তার যে উদ্বেগ, তাকে এটা গভীরভাবে আক্রান্ত করেছিল। বি নাম্বার কোয়েশ্চেন, হোয়াই ডিড জনসি কাউন্ট দ্য লিভস? জনসি কেন পাতাগুলি হিসাব করেছিল? ওই যে গাছ থেকে যে পাতাগুলো ঝরে পড়ছে, জনসি কেন এগুলো হিসাব করেছিল? উত্তর হবে, জনসি কাউন্টেড দ্য লিভস অ্যাজ আ ওয়ে টু ট্র্যাক হার ওন ফেট। জনসি পাতাগুলো হিসাব করেছিল ঠিক ঠিক যেন সেইভাবে যে তার নিজের ভাগ্যকে সে কাউন্ট করছে, গণনা করছে। সে বিলিভড দ্যাট হার লাইফ ওয়াজ কানেক্টেড টু দ্য লাস্ট লিভ অন দ্য ট্রি। সে বিশ্বাস করত যে তার জীবন গাছটির লাস্ট লিভ মানে কি শেষ পাতার সাথে সম্পর্কিত ছিল। When the last leaf fell, she felt she would also have to let go of her life. যখন শেষ পাতাটি ঝরে পড়ে গিয়েছিল, তখন সে অনুভব করেছিল তার জীবনের অবসান হতে যাচ্ছিল। This counting reflects her despair and the belief that her survival depended on the leaves. এই যে হিসাবটি তার হতাশাকে প্রতিফলিত করেছে এবং তার বিশ্বাসকে প্রতিফলিত করেছে, এবং তার বেঁচে থাকার তার যে অস্তিত্ব, এটা আসলে পাতাগুলোর উপর নির্ভর করেছিল। সি নাম্বার কোয়েশ্চেন হলো, আর দ্য সেটিং অ্যান্ড ক্যারেক্টার ডিফারেন্ট ফ্রম দ্য পার্ট ওয়ান অফ দ্য স্টোরি? ইফ ইয়েস, এক্সপ্লেন হাউ। যেহেতু এখানে আমাদের দুইটা পার্ট রয়েছে, তো গল্পটির যে প্রথম যে খণ্ড, এই প্রথম খণ্ডে যে সেটিং এবং ক্যারেক্টার রয়েছে, এবং আমরা কিন্তু পার্ট 2 এর উত্তর প্রদান করতে যাচ্ছি। এই দুইটা পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে সেটিং এবং ক্যারেক্টারের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ইফ ইয়েস, যদি থাকে
তাহলে কিভাবে সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে পার্ট 1-এ আসলে কি কি সেটিং এবং ক্যারেক্টার্স ছিল। তাহলে আমি পড়ে নিচ্ছি। In the part 1 of the story, the setting and characters are as follows. অর্থাৎ গল্পটির প্রথম খণ্ডে সেটিং এবং চরিত্রগুলো নিম্নরূপ। যেমন এখানে সু রয়েছে চরিত্র, one of the two young women who live together in Greenwich Village. দুজন যুবতী মহিলার মধ্যে একজন যে গ্রিনউইচ গ্রামে একত্রে বসবাস করে, জনসি। The other young woman from California who falls ill with pneumonia. অন্য আরেকজন যুবতী মহিলা যে ক্যালিফোর্নিয়া থেকে এসেছিল এবং যিনি নিউমোনিয়া আক্রান্ত হয়। ডক্টর, দ্য ডক্টর ট্রিটিং জনসি। জনসিকে যে চিকিৎসক চিকিৎসা করেছিল তিনি হচ্ছেন সেই ডক্টর। এবং মিস্টার নিউমোনিয়া পার্সোনিফাইড অ্যাজ আ কোল্ড স্ট্রাঞ্জার রিপ্রেজেন্টিং দ্য ইলনেস। আসলে মিস্টার নিউমোনিয়া এটা আসলে একজন শীতল ঠান্ডা আগন্তুক হিসাবে প্রতিকায়িত করা হয়েছে। এটা আসলে উপস্থাপন করছে ইলনেসটাকে, অর্থাৎ অসুস্থতাকে প্রতিকায়িত করেছে। তাহলে আমরা পার্ট 1-এ মোট 4টি ক্যারেক্টার পাচ্ছি। দ্য স্টোরি ইজ সেট ইন গ্রিনউইচ ভিলেজ, এ স্মল আর্টিস্টিক area in New York City, specifically in a 3-story building where Sue and John C. live. আর স্টোরিটা সেট করা হয়েছে সেটা হচ্ছে গ্রিনউইচ ভিলেজ পার্ট 1-এ, এবং একটা সুন্দর এলাকার মধ্যে, নিউ ইয়র্ক শহরের মধ্যে। বিশেষ করে এটা হচ্ছে 3তলা বিল্ডিং যেখানে সু এবং জনসি বসবাস করে। দ্য টাইম ইজ লাইকলি লেট ফল or early winter as pneumonia spreads due to the cold. সময়টা ছিল হচ্ছে লেট ফল, মানে একদম বসন্তের শেষের দিকে, অর্থাৎ শীতের পর্যায়ে, শীত আসবার এরকম ভাব, অর্থাৎ আর্লি উইন্টার। ওই সময় কিন্তু নিউমোনিয়া ঠান্ডার কারণে ছড়িয়ে পড়ে। তো আমরা দেখলাম যে গল্পটি পার্ট 1-এর ভিতরে সেটিং হচ্ছে গ্রিনউইচ ভিলেজ এবং এর পার্ট 1-এর মধ্যে 4টি ক্যারেক্টার রয়েছে। এখন আমরা দেখি পার্ট 2-এর মধ্যে ক্যারেক্টার এবং সেটিংটা কোথায়, তাহলে আমরা সহজে বুঝতে পারব। ইন দ্য পার্ট 2 অফ দ্য স্টোরি, দ্য সেটিং অ্যান্ড ক্যারেক্টার্স আর অ্যাজ ফলোস। অর্থাৎ গল্পটির দ্বিতীয় খণ্ডের মধ্যে সেটিং এবং ক্যারেক্টারগুলো অর্থাৎ চরিত্রগুলো নিম্নরূপ। দ্য সেটিং অফ দ্য স্টোরি ইজ এ স্মল রুম হোয়ার জনসি ইজ লাইং সিক with a view of an old tree outside the window. প্রথমে সেটিংয়ের কথা বলা হচ্ছে যে গল্পটির সেটিং আসলে ছোট্ট একটা রুমের মধ্যে যেখানে জনসি শুয়ে আছে এবং একটা ওল্ড ট্রি, মানে একটা জীর্ণ শীর্ণ পুরনো গাছের দিকে চেয়ে, জানালার দিকে বাইরে চেয়ে সে বসে আছে। তাহলে সেটিংটা হচ্ছে ছোট রুমে বসে রয়েছে। এক কথা আমরা বলতে পারি গল্পটির সেটিং হচ্ছে ছোট রুম, আর ওটা ছিল হচ্ছে পার্ট 1-এ ছিল হচ্ছে গ্রিনউইচ ভিলেজ। দ্য টাইম ইজ ডিউরিং উইন্টার, তো সময়টা কিন্তু একই, উইন্টার। ওটা ছিল আর্লি উইন্টার আর এটা পুরোটাই হচ্ছে উইন্টারের মধ্যে পড়ে গেছে। অ্যাজ ইন্ডিকেটেড বাই দ্য কোল্ড ব্রেথ অফ উইন্টার অ্যাফেক্টিং দ্য ট্রি। অর্থাৎ সে সময় শীতের যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু গাছকে অ্যাফেক্ট করছে। আমরা জানি যে শীতের দাপটে আসলে সব কিছু চুপসে যায়, গাছপালা সহ, মানুষ সহ। দ্য মেইন ক্যারেক্টার্স আর সু, প্রধান চরিত্র হচ্ছে সু, হু ইজ কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ, যে খুবই সহযোগিতামূলক এবং কেয়ার করে মানুষকে। আরেকটা হচ্ছে জনসি, হু ইজ ফ্রেগাইল অ্যান্ড ডেসপন্ডেন্ট। ফ্রেগাইল মানে হচ্ছে যে খুব দুর্বল, জনসি যেহেতু অসুস্থ সে দুর্বল, আর হচ্ছে হতাশ থাকে সবসময়। ডেসপন্ডেন্ট মানে হচ্ছে হতাশ। স্ট্রাগলিং উইথ হার ইলনেস অ্যান্ড হার উইল টু লিভ, এবং সে কিন্তু স্ট্রাগল করছে তার ইলনেস নিয়ে, মানে তার যে নিউমোনিয়া হয়েছে এটা নিয়ে সে স্ট্রাগল করছে এবং তার বেঁচে থাকার ইচ্ছা শক্তি রয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি? সো ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন ইট বিকামস ক্লিয়ার দ্যাট দ্য ক্যারেক্টার্স অফ বোথ পার্ট আর নট ডিফারেন্ট। তো আমরা এখন দেখতে পাচ্ছি
যে দুইটা পার্টের মধ্যে প্রথম পার্টে 4টা ক্যারেক্টার রয়েছে, দ্বিতীয় পার্টে 2টা ক্যারেক্টার রয়েছে, তবে ক্যারেক্টারগুলো কিন্তু একই, আর নট ডিফারেন্ট, ভিন্ন নয়, বাট দ্য সেটিং ইজ ডিফারেন্ট, কিন্তু সেটিংটা হচ্ছে ভিন্ন। পার্ট 1-এর গল্পটি সেট করা হয়েছে গ্রিনউইচ ভিলেজের মধ্যে, একটা স্মল আর্টিস্টিক এরিয়া ইন নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক শহরের মধ্যে একটা ছোট্ট আর্টিস্টিক এলাকা। বাট দ্য স্টোরি অফ পার্ট 2 ইজ সেট ইন এ স্মল রুম হোয়ার জোনস ইজ লাইং সিক। আর পার্ট 2-এর যে গল্পটি, এটা সেট করা হয়েছে ছোট্ট একটা রুমের ভিতরে, যেখানে জনসি শুয়ে রয়েছে, অর্থাৎ অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। এরপরে আমরা ডি নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা পড়তে যাচ্ছি। প্রশ্নটি হলো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আই ওয়ান্ট টু গো সেলিং ডাউন লাইক ওয়ান অফ দোজ লেভস। যে আই ওয়ান্ট টু গো সেলিং ডাউন, যে আমি আরও নিচে যাচ্ছি, পাতাগুলো ঠিক ওই সমস্ত পাতার মতো আর কি, গাছের পাতা যেমন যখন ঝরে পড়ে নিচের দিকে চলে যায়, তো এখানেও জনসিও বলছে যে আমি ঠিক নিচের দিকে চলে যাচ্ছি। তো এই যে এক্সপ্রেশন, যে সেন্টেন্স, এটার দ্বারা তুমি কি বুঝো? দিস ফ্রেজ এক্সপ্রেসেস জনসিস ডিজায়ার টু গিভ ইন টু হার ইলনেস অ্যান্ড ডাই। একদম প্রথম সেন্টেন্সের মধ্যে এটা ব্যক্ত করা হয়েছে। এই যে ফ্রেজটা, জনসি ইচ্ছা শক্তিকে ব্যক্ত করেছে। গিভিন মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, বশ্যতা স্বীকার করা। কার কাছে হাল ছেড়ে দিয়েছে? হার ইলনেস, তার যে অসুস্থতা, সে যে নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, এটাতে সে হাল ছেড়ে দিয়েছে, এবং অ্যান্ড ডাই, এবং সে মরে যাবে বলে এরকম সে ভাবছে। সে sees the leaves falling as a natural process and wishes to join them. সে আসলে দেখছে যে প্রাকৃতিক উপায়ে গাছে পাতাগুলো ঝরে পড়ছে, এবং সেও কিন্তু এই গাছে পাতার সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে। ইন্ডিকেটিং হার ফিলিংস অফ হোপলেসনেস, আসলে এটা সূচিত করছে তার হতাশার অনুভূতিকে। ইট সিম্বলাইজেস হার লঙ্গিং for freedom from her suffering, as well as her connection to the cycle of life and death. এটা আসলে তার যে ইচ্ছা শক্তিকে প্রতিকায়িত করেছে, ফ্রম হার সাফারিং, তার যে দুঃখ কষ্ট, তার যে অসুস্থতা, এটা থেকে তার যে স্বাধীনতা আছে, এটাকেও কিন্তু প্রতিকায়িত করছে, এবং জীবন এবং মৃত্যুর যে চক্র রয়েছে, এই চক্রের সাথে যে কানেকশন রয়েছে, যে যোগসূত্র রয়েছে, এটাকেও কিন্তু প্রতিকায়িত করছে। এরপরে আমরা ই নাম্বার কোয়েশ্চেনটা পড়তে যাচ্ছি। ই নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট দিস পার্ট অফ দ্য স্টোরি, ইন্টারেস্টিং অর মোটিভেটিং, হোয়াই? যে গল্পটি কি ইন্টারেস্টিং বা অনুপ্রেরণামূলক, তাহলে এই পার্টটিকে তুমি কিভাবে অনুভব করো এবং কেন এরকম ভাবো? যদি এটা ইন্টারেস্টিং এবং মোটিভেটিং হয়ে থাকে, উত্তরটি হলো, দিস পার্ট অফ দ্য স্টোরি ইজ বোথ ইন্টারেস্টিং অ্যান্ড মোটিভেটিং বিকজ ইট হাইলাইটস দ্য ডিপ ইমোশনাল বন্ড বিটুইন ফ্রেন্ডস অ্যান্ড দ্য স্ট্রাগল বিটুইন হোপ অ্যান্ড ডিসপেয়ার। চমৎকার একটা উত্তর, যে গল্পটির এই পার্টটি একই সাথে মজাদার এবং প্রেরণা প্রদানকারী, কারণ এটা একটা গভীর ভাবাবেগ বন্ধনকে আলোকপাত করেছে বন্ধুদের মধ্যে, এবং হতাশা এবং আশা, এই দুয়ের ভিতর যে স্ট্রাগল এবং বন্ধুত্বের মধ্যে একটা আবেগপূর্ণ বন্ধনকে প্রতিকায়িত করেছে। shows determination to support Johnsy despite the latter's bleak outlook, showcases the power of friendship and love. এবং জনসিকে সাপোর্ট করার শুয়ের যে প্রতিজ্ঞা, যে ডিটারমিনেশন, তার আসলে তার মনটা অকুশেই থাকা সত্ত্বেও এবং সে কিন্তু জনসিকে সাপোর্ট করে গেছে। আর বন্ধুত্বের একটা শক্তি, দ্য পাওয়ার অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের শক্তি এবং ভালোবাসার শক্তিকে এখানে দেখানো হয়েছে।
It motivates readers to reflect on the importance of connection and support during difficult times, as well as the impact of perspective on one's will to live. এটা আসলে পাঠকদের মোটিভেট করেছে, আরও প্রেরণা দিয়েছে যে কানেকশন, বন্ধুত্বের ভিতরে যে কানেকশন বা যোগসূত্র থাকার গুরুত্বকে আলোকপাত করে, এটা কিন্তু পাঠকদের আরও বেশি প্রেরণা দিয়েছে যে কঠিন সময়ে সাপোর্ট ডিউরিং ডিফিকাল্ট টাইমস, অর্থাৎ কঠিন সময়ে অবশ্যই বন্ধুদের সাপোর্ট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইম্প্যাক্ট অফ পার্সপেক্টিভ অন ওয়ান্স উইল। তাহলে কি হবে, যে কারো একটা বেঁচে থাকার যে ইচ্ছা শক্তি সেটা কিন্তু জাগরিত হবে। দ্য সিম্বলিজম of the leaves adds a poignant layer to the narrative, making it a powerful exploration of life, death, and resilience. এই যে পাতার যে সিম্বলিজম, যে প্রতীক, যেটাকে প্রতিকায়িত করেছে, এটা আসলে মর্মস্পর্শী একটা স্তর বর্ণনার ভিতরে। এটা একটা জীবনের শক্তিশালী, অর্থাৎ জীবনের মৃত্যু এবং প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতার একটা শক্তিশালী দিককে প্রতিফলিত করেছে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা 5টি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ এবং এর পুরো ফাইলটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।